তাদের কাছে প্রশ্ন করি, তোমাদের এই ব্লেজার খলিল, রজার খলিল, রোহিঙ্গা খলিল আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন দেয় কেন? শেখ হাসিনাকে খুঁজে কেন? তাদের তো লজ্জা নাই, হায়া নাই, আর থাকবে কেমনে? ক্ষমতার মহে তারা সবকিছু করতে পারে। সেই জন্য আমি বলেছিলাম শেখ হাসিনাকে বর্তমান সরকারের এই মুহূর্তে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করুক, এই দেশের ক্রাইসিস মীমাংসা করে দিবে, এই দেশের ক্রাইসিস, এই দেশের সমস্যা সমাধান করে দিবে। 2024-এর 5ই আগস্ট এটা হচ্ছে আর্মি কু, এটা সেনাবাহিনী ঘটিয়েছে। কাদেরতে ঘটিয়েছে? জামাতকে দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? আমাদের ভাবির পোলা দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? শিবির দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? টোকাইদের দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? স্বাধীনতা বিরোধী দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? মিলিটারিদের, মোল্লাদের দিয়ে। খলিলুর রহমান একটা বিপদ সামনে এসেছে। খলিলুর বিপদ, খলিলুর রহমান জাতিসংঘের নিরাপত্তা সাধারণ পরিষদে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের একজন প্রেসিডেন্ট হবেন। তাই খলিলুর রহমান এখানে বাংলাদেশের ক্যান্ডিডেট। এবং এই সময় গত কয়েকদিন আগে বা সারা পৃথিবীতে থাকা বাংলাদেশি স্কলারদের একটা পিটিশন 193টা দেশের লোকজনকে দেয়া হয়েছে। ওই পিটিশনে বলা হয়েছে খলিলুর রহমানের সেই নারী কেলেঙ্কারির ঘটনাটা, যে কেলেঙ্কারিকে কেন্দ্র করে একজন নারীকে তার স্বামী খুন করেছেন এবং পরে ওই স্বামীটা আত্মহত্যা করেছেন। এই ঘটনা উল্লেখ করে ওই পিটিশনে প্লাস আওয়ামী লীগের নিষিদ্ধ, তারপরে নির্যাতন, এগুলো উল্লেখ করে পিটিশনে সেখানে ওই সমস্ত সদস্যদের বলা হয়েছে যে এমন একটা দুশ্চরিত্র মানুষ এই পদে কোনোভাবেই যেতে পারে না। ওই পিটিশনটা পাওয়ার পরে উনি কপি পেয়েছেন খলিলুর রহমান। ওইখানে প্রফেসর আব্দুল মোমেন, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাকে উনি ফোন করেছিলেন। তো তিনি বলেছেন আমি তো একা, কারণ মোমেন সাহেবের সাথে খলিলুর রহমান দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। উনি বলেছেন আমি তো এখানে একা সিগনেচারের লোক না, আরো 83 মেম্বার্স এখানে আছেন। তো উনি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করে একটা উদ্যোগ নেওয়ার জন্য আর কি। তো গতকালকে আমরা সাংবাদিক গৌতম লাহিড়ীকে এনেছিলাম অনুষ্ঠানে, এবং এই উদ্যোগটা আরেকজন হচ্ছে নিউ ইয়র্কের মানবাধিকার ব্যক্তি মোহাম্মদ আলী সিদ্দিকী। ওরা যেটা বলার চেষ্টা করেছেন যে এই প্রথম বিএনপি আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্ট করেছেন, কন্ট্যাক্ট করেছেন। আমি আবার কালকে এদের দুইজনকে অনুষ্ঠানে এনেছিলাম। মোহাম্মদ আলী সিদ্দিকী যেটা বলেছেন কন্ট্যাক্ট করেছেন, আলোচনা যদি করতে চান হতে পারে, কিন্তু এখানে খলিলুর রহমানের বাইরে অন্যকে নিয়ে দিতে হবে। খলিলুর রহমান যে অভিযোগে তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, ওই অভিযুক্ত আর হয়ে যাবে না। এটা নিয়ে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হইচই চলতেছে। খলিলুর রহমান এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াটাই বাদ আছে। এ তো গোলামি করার জন্য আসছে, এদের প্রভুরা তাদের পাঠিয়েছে। অনেক আবদার তারা করতেই পারে, মামার বাড়ির আবদারের মতো। এখন যা ইচ্ছে তারা তাই করতে পারে। তারা বাংলাদেশকে এখন পাকিস্তান বানাইতে পারবে। তারা ওই আন্তর্জাতিক কোনো স্থানে গিয়ে তারা তার শ্রেষ্ঠ হইতে পারে, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে। কারণ আপনি তো দেখলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তারেক রহমান নাকি ওই সালাউদ্দিন নাকি ফালাউদ্দিন বলে সে। কারণ হলো সে দেখলাম আজকে কৃষি মন্ত্রীর বক্তব্য উনি দিচ্ছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আইন নিয়ে কথা বলেন। মানে হেন মন্ত্রণালয় নাই তা নিয়ে কোনো কথা বলেন না, মানে সবকিছুতেই সালাউদ্দিন। তো এই দেশে তো সবকিছুই সম্ভব। এই দেশে যে আসলে কি ঘটে আর কি ঘটে না, কে যে কার দায়িত্ব পালন করতেছে, কে যে কার দায়িত্ব পালন করতেছে না, এই যে হযবরল অবস্থা। কারণ এটা একটা মুসলেকা সরকার, এটা একটা তাবেদার সরকার, তাই তারা এগুলো করতেই পারে। আর রজার খলিল যেটা বলেন, সে শুধু অভিযুক্ত নয়, সে পলাতক ছিল মানে ওই ঘটনাগুলো সত্য, কোনো না কোনো ভাবে তার সেখানে সম্পৃক্ততা ছিল। কারণ সে যদি দোষী না হতো, এই রজার খলিল, ব্লেজার খলিল, এই বদমাশটা যদি দোষী না হইতো, তাহলে পালাইছিল ওখানে এতদিন। আমাদের যারা পালাতক বলে, আত্মগোপনে আসি বলে, তাদের কাছে প্রশ্ন করি, তোমাদের এই ব্লেজার খলিল, রজার খলিল, রোহিঙ্গা খলিল সে কেন 13 বছর বাংলাদেশে ছিল না? জিজ্ঞাসা করে তো। আর মায়ের ভাতারের দেশে কেন চলে গেছিল? এত বড় সাহসী, এত যোগ্য, এত বড় রাজনীতিবিদ, সেই দেশের নাগরিক নেই, দেশের মানুষের তো লজ্জা নাই, হায়া নাই। তার জন্য এই রজার খলিল পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির তো লজ্জা হায়া নাই, তাই হচ্ছে খলিল পররাষ্ট্রমন্ত্রী। লজ্জা হায়া থাকবে কেমনে তাবিদারি হলে? রজার খলিল
বাংলাদেশের নাগরিক, আপনি তাকে ভোট দিতে দেখেছেন? সে তো বাংলাদেশে ছিল। এই যে কাজের বেটি ফাতেমা ভোট দিছে তা দেখাইছে, আর রোজার খলিল এত বড় পাওয়ারফুল, তাকে আমরা ভোট দিতে দেখলাম না। কারণটা কি? এমনকি যাদের ডুয়েল সিটিজেন আছে তাদেরও ভোট দিতে দেখেছি আমরা। নাটক আমরা বহুত দেখেছি। আমরা দেখেছি যারা এই দেশে ডুয়েল সিটিজেনে বসে আছে তারাও এবার ভোট দিয়েছে, কিন্তু আমরা ব্লেজার খলিলকে নাকি রেজার খলিল নাকি ব্লেড খলিল তাকে আমরা দেখি নাই। তো এখন তাদের ন্যূনতম তো লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন দেয় কেন? শেখ হাসিনাকে খুঁজে কেন? তাদের তো লজ্জা নাই, আয় নাই, আর থাকবে কেমনে? ক্ষমতার মহে তারা সবকিছু করতে পারে। সেই জন্য আমি বলেছিলাম শেখ হাসিনাকে বর্তমান সরকারের এই মুহূর্তে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করুক, এই দেশের ক্রাইসিস মীমাংসা করে দিবে, এই দেশের সমস্যা সমাধান করে দিবে। তার তো প্রমাণ পেয়ে আমি তো হয়তো 15 দিন যাবত তো বলতেছি, 20 দিন যাবত, যে শেখ হাসিনাকে তারা নিয়োগ দেখ সুপার লিডার হিসেবে, তারা তাকে সুপ্রিম লিডার ঘোষণা করুক, বাংলাদেশের সমস্যার সমাধান হবে। এই তো চলে গেছে, এই তো পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে শেখ হাসিনার কাছে চলে যেতে চায়, যেতে হবে। শেখ হাসিনা ছাড়া আর ভারত ছাড়া মুসলেকা সরকার যত মহাশক্তিদের কাঁধে চড়ে আসুক, আর পায়ে চড়ে আসুক, কোলে চড়ে আসুক, আর পেটে হয়ে আসুক, আর আঁচলে বেঁধে আসুক, আর পায়ে হাতে পায়ে ধরে আসুক, এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, ভারত ছাড়া এই বাংলাদেশ অস্তিত্ব টিকে থাকবে না। 2 দিনে আগে পরে বাংলাদেশের মানুষ এটা জানবে, বুঝতে পারবে, আর না হলে তারা ভুক্তভোগী হবে। অলরেডি হচ্ছে, আপনি দেখতেছেন তো যে এই ক্রাইসিসে কি কি হচ্ছে, কি কি হচ্ছে দেশে। সারা দেশে তেল নাই, বিদ্যুৎ নাই, গ্রামে গঞ্জে নাকি 7-8 বার কারেন্ট যায়, কোথাও কোথাও নাকি 14-15 বার যায়, কোথাও কোথাও বলে এখানে বিদ্যুৎ যায় না, আসে, এরকম বয়ান দেওয়া শুরু করেছে এখনই। আবার শুনলাম আদানি তার বকেয়া দাবি করেছে। এই ক্রাইসিসের সময় আওয়ামী লীগের কাছে তো যেতেই হবে। রোজার খলিলের পদের জন্য না, শুধু এই বাংলাদেশ সরকার, এই তথাকথিত সরকার, মুসলেকা সরকার টিকে থাকতে হলেও শেখ হাসিনার কাছে যাইতে হবে, তাছাড়া থাকতে পারবে না। তার সিমটম এগুলো আর কি। জি। এবং আপনি আরেকটা বিষয়ে মাঝে মাঝে আলোচনা করেন সেনাবাহিনীর নানা ভূমিকা নিয়ে। সেনাবাহিনী তো আমাদের মুক্তিযুদ্ধের সৃষ্টি, তাদেরকে আমরা ওন করি, কিন্তু তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের নেতাদের হত্যা করেছে, তারা বিভিন্নভাবে। এবং সেনাবাহিনীর সর্বশেষ আপনার মনে আছে তনু হত্যার একটা ঘটনা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। অনেক মুভমেন্ট হয়েছে সেটা, কিন্তু সেনাবাহিনী তো, পুরো সেনাবাহিনী তো এর জন্য দায়ী না, নির্দিষ্ট কোনো ব্যক্তি দায়ী ছিল, কোন নির্দিষ্ট ব্যক্তি দায়ী ছিল। কিন্তু সেনাবাহিনী কোনোদিনও তার সেই সদস্যের গ্রেফতার বা বিচার করতে দেয় নাই তাকে। সেই সদস্যটা যাকে এই ঘটনার জন্য দায়ী মনে করা হয়, তিনি এখন অবসরে আছেন। অবসরে থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবার অ্যারেস্ট করা হয়েছে এবং 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আমরা এই তনু হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা ঢাকা থেকে, শাহবাগ থেকে ইমরান সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মী নেতারা সহ আমরা কুমিল্লায় রোড মার্চ করি। সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম, আমি নিজেও সে সময় যুক্ত ছিলাম এই আন্দোলনে। আমরা দেখেছি তখন তনু হত্যার বিচারের ব্যাপারে এমন তামাশা করা হয়েছে, এমনকি এও বলা হয়েছে তাকে নাকি জিনে ধরেছে, তাকে নাকি জিনে মেরে ফেলেছে। এমন বক্তব্য আমরা শুনেছি, এমন হাস্যকর বক্তব্য আমরা দিতে দেখেছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে এটা নিয়ে তৎকালীন সরকার এবং সেনাবাহিনী, যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের নিয়ে টু শব্দটি করেনি। আমরা তাদের গ্রেপ্তার দেখিনি। এখন যেহেতু গ্রেপ্তার, আপনি যেটা বললেন যে সব সেনাবাহিনী দায়ী নয়, ঠিক আছে, এটা সত্য। অবশ্যই সেনাবাহিনীর একজনের কর্মকাণ্ডে তো সকলে দায়ী নয়, কিন্তু আমরা তো সেনাবাহিনী থেকে কোনো আমরা কোনো পদক্ষেপ নিতে তো দেখি নাই। সেনাবাহিনীর ভিতরে আমি জানি, আমিও ক্যান্টনমেন্টে আসা যাওয়া যেহেতু আছে, সেখানে পান থেকে চুন খসে পড়লে সেনাবাহিনী সেটা নিয়ে নাক গলায়। তাহলে কেন তনু হত্যার কাণ্ডের বিষয়ে আমরা সেখানে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমরা ওইখানে অবস্থান নিয়েছিলাম, তারা এতবার একটা আন্দোলন, তারা তো কোনো পদক্ষেপ নেয়নি। এখানে আমি মনে করব যে সেনাবাহিনীও এর জন্য আংশিক হলেও দায়ী। আর আপনি যেটা বললেন যে সেনাবাহিনী যে তারা আমাদের সাথে ছিল, আমাদের দেশের ভালো কাজও ছিল, মন্দ কাজও ছিল, তারা শুধু রাজনীতিবিদদেরকে হত্যা করে নাই, বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, তারা কিন্তু তাদের লোক জিয়াউর রহমানকে মেরে ফেলেছে। অর্থাৎ তারা কাক হয়ে কাকের গোস্ত খেয়েছে। মোল্লা আর মিলিটারি এই বাংলাদেশে কোনোদিনই ভালো ফল বয়ে আনতেছে না।
আমরা দেখতে পারতেছি না। এই মোল্লা মিলিটারি, আমরা অনেক মিলিটারিকে দেখি যারা মুক্তিযুদ্ধ ছিল, এখন দেখি ইউটার্নে গেছে, তারা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা, তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। প্রতিদিন প্রত্যেক বক্তব্যে তারা প্রমাণ করে দিচ্ছে। অনেকে আবার অনেক খেতাব পেয়েছেন, খেতাব প্রাপ্ত। আমরা দেখতে পাচ্ছি এখন তাদের বক্তব্য কি। তাদের প্রথম আক্রমণ হচ্ছে আওয়ামী লীগ, তাদের প্রথম আক্রমণ হচ্ছে বঙ্গবন্ধু, তাদের প্রথম আক্রমণ হয় ভারত। ভাই, মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কিভাবে বঙ্গবন্ধুকে আক্রমণ করার কথা বলে? একজন মুক্তিযোদ্ধা কিভাবে সরাসরি ভারতকে সমালোচনা করে? কারা? মুজিবনগরের সরকার তারা পালনই করেনি, মুজিবনগর সরকার দিবস তারা পালনই করেনি। কেন? কারো দিনে তারা যুদ্ধ করেছে। সেক্টর কমান্ডার কারো দিনে ছিল? নিশ্চয়ই সেক্টর কমান্ডারদের অধীনে মুজিবনগর সরকার ছিল না, মুজিবনগর সরকারের অধীনেই তারা ছিল, তাই না? ইতিহাস তো তাই বলে। কই, তাদের তো কথা বলতে শুনি না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে কেমনে? আপনি শাসক শেখ মুজিবুর রহমানের, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সমালোচনা করতে পারেন, কিন্তু ৭১-এর ভূমিকা আপনি কেন সমালোচনা করেন? এই কথাটা আমাকে জবাব দিতে হবে। যে সমস্ত লোকেরা বঙ্গবন্ধু সমালোচনা করে ৭১ সালে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু সমালোচনা করে, তারা কিরকম মুক্তিযোদ্ধা? কিরকম মুক্তিযোদ্ধা যে তারা জামাতে যোগ দেয়? কিরকম মুক্তিযোদ্ধা সারাদিন ভারতকে গালি দেয়? দালমে কুস্ত কালা হায়। এরা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। ডাকাতও মুক্তিযোদ্ধা হয়ে যাইতে পারে, কারণ হাতে তো অস্ত্র আছে। তো ডাকাত মুক্তিযোদ্ধা হইলে তো হবে না। আমরা দেখেছি বঙ্গবন্ধুর সম্পর্কে যারা সমালোচনা করতেছে, আমরা কি দেখি? আর সেনাবাহিনী কথা যেটা বললেন, অত তুলসী পাতায় ধোয়া না। এরা এই বাংলাদেশের সর্বপ্রথম রক্ত দিয়েছে, যার উপর আক্রমণ হলো বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে 25শে মার্চে হামলা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনীর উপর হয় নাই। দ্বিতীয়ত, এই পুলিশ বাহিনীর উপরে জুলাই ২৪-এর সন্ত্রাসের সময় এই পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে চিরতরে। বাংলাদেশের পুলিশ বাহিনী আর কোনোদিন দাঁড়াইতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন। এই বাংলাদেশের পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে এই মোল্লার মিলিটারি মিলে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো। আর কোনোদিনে দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ আসলেও না, আপনি লিখে রাখতে পারেন, আওয়ামী লীগ আসলেও বাংলাদেশ পুলিশ আর কোনোদিনে দাঁড়াইতে পারবে না। আর সেনাবাহিনীরা হচ্ছে এই মোল্লার মিলিটারি। কোন দেশ যদি মোল্লার কবলে পড়ে, তাতে দেশ ধ্বংস হয়ে যাবে। কোন দেশ যদি মিলিটারি কবলে পড়ে, দেশ ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় দুই আপদ একসাথে আসেছে, মোল্লার মিলিটারি মিলে বাংলাদেশকে দখল করে বসেছে। সুতরাং এই দেশের ধ্বংস অনিবার্য, আপনি ঠেকায় রাখতে পারবেন না। সেনাবাহিনী এইভাবে ব্যারাকের বাইরে থাকবে, পুলিশের ভূমিকা পালন করতে থাকবে, এভাবেই চলবে। সেটাই তো আমরা সারা জীবন শুনি যে প্রমোশন হয়, মানে নাপিত দারোগা হইতে চাই শুনছি, কিন্তু দারোগা যে নাপিত হইতে চাই এটা এই প্রথম বাংলাদেশে দেখলাম। আর্মিরা এখন পুলিশের ভূমিকা নিবাইতে চায়। কারণ কি? তালমে কুস্তো কালা হায়, তালমে কুস্তো কালা হায়। কারণ কি? কারণ হচ্ছে পুলিশ এই দেশে পাকিস্তানের সেনাবাহিনী প্রকাশ্যে ক্ষমতা দখল করে, বাংলাদেশের সেনাবাহিনী পর্দার আড়াল থেকে দখল করে, কখনো কখনো নিজেরাই দখল করে। আপনি দেখেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, এরশাদ ক্ষমতা দখল করেছিল। ২০২৪-এর ৫ই আগস্ট এটা হচ্ছে আর্মি কু, এটা সেনাবাহিনী ঘটিয়েছে। কাদেরতে ঘটিয়েছে? জামাতকে দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? আমাদের ভাবির পোলা দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? শিবির দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? টোকাইদের দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? স্বাধীনতা বিরোধীদের দিয়ে। কাদেরতে ঘটিয়েছে? মিলিটারিদের, মোল্লাদের দিয়ে। হিজবুত তাহরির, দেখেন সব তো সিমটম পরিষ্কার। হিজবুত তাহরিরও ছিল এখানে একটা। হিজবুত তাহরির তো বটেই, জঙ্গিবাদী তো জঙ্গিদের দিয়ে ঘটাইছে। তারপরে তাদের ভিতরে লোক ছিল। আর যেটা বললেন তনুর যে যার উপরে অভিযোগ, যাকে গ্রেপ্তার, হয়তো বা সে আওয়ামী লীগপন্থী, তাই ধরেছে। তনু হত্যাকাণ্ডে আরো তো অভিযোগ আছে, তাদের অ্যারেস্ট করেন না কেন? হতে পারে সেই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে একেবারে এত হঠাৎ করে এত আইনের শাসন কায়েম করতে চাচ্ছে, এটাও আরেকটা সন্দেহজনক। কারণ হযরত আলী বলেছিলেন যে শয়তান যখন ভালো কাজ করে তখন সন্দেহ আরো বেশি করবা। তো হঠাৎ করে তনু হত্যা, যেটা নিয়ে আমরা আওয়ামী লীগের আমলে আন্দোলন করলাম, গ্রেপ্তার হইলো না, ইউনূসের আমলে গ্রেপ্তার হইলো না, হঠাৎ করে বিএনপির আমলে এসে এত দরদ উঠলো যে গণজাগরণ মঞ্চ যাদেরকে নিয়ে আন্দোলন করে, যার পক্ষে এই ইমরান এই সরকার আন্দোলন করে, আমরা আন্দোলন করি শাহবাগ থেকে, তাদের পক্ষে তার বেদনা উঠলো। দালমে কুস্তো কালা হায়। সম্ভবত সেই লোকটা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বল, তার জন্য গ্রেপ্তার করেছে। আরো তো আসামি আছে, তাদের ধরুক। সেটা আচ্ছা, ওই যে আরে সাংবাদিক দম্পতি, আরে ভুলে গেলাম, এত বড় ঘটনা। আরে সাংবাদিক দম্পতি যাদের হত্যা করা হলো, সাগরণী হত্যার কোনো কিছু তো আমরা খুঁজে পেলাম না। ইউনূসের আমলে এত না শুনলাম গল্প যে এর জন্য দায়ী আওয়ামী লীগ, এর জন্য দায়ী শেখ হাসিনা, এর জন্য দায়ী ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আর্মি, কত কিছু। সেটা তো আমরা চার্জশিটে দিতে দেখলাম না। কতবার শেখ হাসিনার
সমালোচনা করা হয়েছে, আওয়ামী লীগের সমালোচনা। এখন ইউনূসের আমলে দেয় না, বিএনপির আমলে দেয় না, ভাই কেন দেয় না? সুতরাং এখানে তনু হত্যাকারীকে, তনু ধর্ষণ এবং হত্যা মামলায় যাকে ধরা হয়েছে, এতেই এই তথাকথিত মুস্তাকা সরকারকে বাহবা দেওয়ার কিছু নেই। কারণ শয়তান যখন ভালো কাজ করে বুঝতে হবে এর মধ্যে আরেকটা বড় শয়তানি আছে। জি, আপনি একজন মাত্র ব্যক্তি, বিভিন্ন প্রোগ্রামে আমি দেখি বা আমাদের এখানে সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা বলেন, আর কেউ বলে না। আপনার কি ভয় ডর নেই? আপনারা ওইটা পড়েছেন কিনা জানি না, আমাদের সময় একটা চয়নিকা বই ছিল, সেই গল্প ছিল ভয় কাতুরে মাহবুব, গল্প ছিল। সে এক সময় অনেক ভয় পেত, ধীরে ধীরে সে আর তার মনিবকে ভয় পায় না। তো এই ভয় না পাওয়ার কারণ হলো, আমরা গবেষণা করে দেখেছি এই বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেনাবাহিনী। আর একটা নাম নিলে তো আরো সমস্যা, এই যে আবার বলতে আমলা, এই দেশের আমলা আর সেনাবাহিনী আর মোল্লা, এই তিনটা মিলে দেশটাকে ধ্বংস করেছে, যদি আরো সব দোষ রাজনীতিবিদকে দেয়। আচ্ছা, এই যে চেয়ারম্যান যে ঘুষ খায়, চেয়ারম্যান যে গম চুরি করে, এমপি যে টাকা চুরি করে, মানে প্রকল্প চুরি করে, এর কমিশন সচিবেরা পায় না, আমলা পায় না?